আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিস্তার সপ্তম শ্রেণীর তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটি আমরা সমাধান করব। প্রথমে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল সাহিত্য মেলার অর্থাৎ পাঠ্য বই থেকে পড়তে হবে ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, 3 ফুরলো, জাদু কাহিনী, গাধার কান, ভাটিয়ালি কান, পটল বাবু ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবাত্মা, হিমালয়, বইটই। এরপর এটি হচ্ছে মাকু। মাকু থেকে পড়তে হবে তোমাদের ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়। এরপর হচ্ছে ভাষা চর্চা থেকে তোমাদের পড়তে হবে শব্দ তৈরি কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধারা। আর তোমাদের যে নিচে যে নাম্বার বিভাজনটা দেওয়া আছে তোমরা এটা দেখে নাও। এবার তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা হবে। তোমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। তোমাদের গদ্য থেকে কত নম্বর হবে, কবিতা থেকে কত নম্বর হবে, ব্যাকরণ থেকে, সহায়ক পাঠ থেকে এবং নিমিত্তি থেকে কত নম্বর করে প্রশ্ন আসবে। তোমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দেখে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো 3টি। একের 1 আছে কবি যে নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন তার নাম, এটা হবে আত্রাই নদী হবে। এরপরে একে দেখে 2 যেটা আছে ননিওয়ালা দেবীকে জেরা করেছিলেন, এটা হবে জিতেন ব্যানার্জি ও গোল্ডি। এরপরে একে দেখে 3 যেটা আছে মাইকেল অ্যান্টনির জন্ম, এটা হবে ওয়েস্ট ইন্ডিজে। এরপর একে দেখে 4 প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র, এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে, তবে যুগান্তর। এরপরে 2 দিকে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 2 দাগের 1 যেটা আছে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এর উত্তরটি হলো শহরে সাড়া পড়ার কারণ হলো আজ টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ। এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকাল রেষারেষি, তাই আজকে খেলাটা যে দারুণ জমবে তাতে সন্দেহ নেই। এরপরে যেটা আছে 2 খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো। খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া বা শোনা একটি গল্প হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ফুটবল ম্যাচ। এরপরে 2-3 যেটা আছে পুলিশ কোন অভিযোগে দুকড়িওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন, এর উত্তরটি হবে 1917 সালের জানুয়ারি মাসে পুলিশ দুকড়িওয়ালা দেবীর বাড়ি তল্লাশি করে বনপ নিবারণ ঘটকের চুরি করে আনা পিস্তলগুলি পায়। রডা কোম্পানির মশাল পিস্তল রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে যেটা আছে 2-4 আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর দিয়ে গিয়ে পৌঁছায় দিনুর ঘরে, এই বাক্যে উল্লিখিত দিনুর পরিচয় দাও। এর উত্তরটি হলো দিনু হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুর। দীনেন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 25 বছর সঙ্গীতের শিক্ষক ছিলেন। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। 3 দাগে 1 যেটা আছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়, এর উত্তরটি হলো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা বলতে চায়, কবির মন আনন্দে ভরে ওঠে, মনে বর্ষামঙ্গলের গানের সুর জেগে ওঠে। এরপরে 3 দাগে 2 যেটা আছে বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন, এর উত্তরটি হলো সেলো তার বন্ধু অ্যামি আর ভার্নের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলছিল, সেলো যখন ব্যাট করতে নামে তখনই বৃষ্টি নামে, খেলা পণ্ড হয়ে যায়। তাছাড়া বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ার পর সারা বর্ষাকাল সেলো আর ক্রিকেট খেলা হয়নি, এই কারণে সেলোর মন খারাপ হয়ে গেছিল। এরপরে 3 থেকে 3 যেটা আছে রস্য আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল, এর উত্তরটি হলো নরহরি তার দিদিমার কাছে
প্রমাণ করে দিতে চেয়েছিল। সে ভাত নিয়ে বসে থাকায় তার দিদিমা বলেছিল, ভাত জুড়িয়ে গেল, মাছি ভনভন করছে। এর উত্তরে নরহরি বলেছিল, মাছি ভনভন করে না, মাছির ডানা থেকেই এরকম শব্দ হয়। এটাই সে প্রমাণ করে দিতে চেয়েছিল। এরপরে 3 থেকে 4 যেটা আছে, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তার সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, প্রতিদ্বন্দ্বী মিশন স্কুলের একটা গোলের পর টাউন স্কুল হতাশাগ্রস্ত হয়ে পড়ে। টাউন স্কুলের টুনুর পায়ে প্রচণ্ড চোট পায়, কিন্তু এই দলের ক্যাপ্টেন গিরিন নবীন খেলোয়াড় টুনুকে উৎসাহিত করার জন্য চোট পেয়ে নিজের কতবেলের মতো ফুলে যাওয়া হাঁটুর নিচে দিকটা দেখিয়ে তার মনের জোরকে বাড়ানোর চেষ্টা করে এবং গলা জড়িয়ে ধরে বলে, টুনুই তাদের ভরসা। এরপরে 4 দিকে যেটা আছে, নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। 4 দিকে 1 যেটা আছে, চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরির চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হলো? এর উত্তরটি হলো, চিন্তাশীল শীর্ষক নাটকে নরহরি একটি ভাবুক প্রকৃতির চরিত্র। সব কথাতেই সে চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে সে ভাবতে বসে। এ থেকে তার চরিত্রে একাধিক বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, কর্মবিমুখ। নরহরি অত্যন্ত অলস ও কর্মবিমুখ। কাজ করার থেকে ভাবনা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আছে দায়িত্ব গ্রহণে অক্ষম। সংসারে কোনো দায়িত্ব সে নিতে চায় না, দায়িত্ব নিতে হবে না ভেবে মায়ের কাশিবাসি হওয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর আছে বুদ্ধিমান। মা কাশিবাসের জন্য মাসিক টাকার বন্দোবস্ত করতে বললে নরহরি ভাবার জন্য 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। এ থেকে বোঝা যায় সে বুদ্ধিমান। এরপর যেটা আছে কৃপণ। মাকে মাসিক টাকার ব্যবস্থা করে দেওয়া থেকে পিছিয়ে আসার পিছনে তার কৃপণ স্বভাব প্রকাশিত হয়েছে। এরপরে যেটা আছে স্বার্থপরতা। নরহরির মধ্যে রয়েছে স্বার্থপরতা। ভাতের থালার সামনে রেখে সে অন্যদের ব্যতিব্যস্ত করে তোলে। সুতরাং দার্শনিকের ভান করলেও নরহরি একজন কর্মবিমুখ স্বার্থপর প্রকৃতির ছেলে। এরপরে 4 যেটা আছে, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। পটলবাবুর মনে এই অনুভব কিভাবে জাগলো? এর উত্তরটি হলো, সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার নামক গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। পটলবাবু বরেন মল্লিকের সিনেমায় একটি ছোট্ট অভিনয় করার সুযোগ পেয়ে ধন্য হয়ে গেছেন। তিনি অভিনয়ের জন্য একটা উচ্চারণ করতে করতে নানা ভাবনা চিন্তা করতে লাগলেন। নিজের কপালের সঙ্গে নায়ক চঞ্চল কুমারের মাথায় ধাক্কা লাগা দৃশ্যে চঞ্চল কুমার তাকে বলেন, ধন্যী মশাই, আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। ওহ, নিজের অসাধারণ অভিনয় ক্ষমতা নিজের কাছে ধরা পড়ায় পটলবাবুর মনের ভিতর উদ্ধৃত মনোভাবটি প্রকাশিত হয়েছে। তার মতে 16 আনার মধ্যে শব্দটি তিনি উচ্চারণ করেছেন। 10 আনা বিরক্তির সঙ্গে তিনি আনা বিস্ময় মিশিয়ে 3 আনা যন্ত্রণা মিশিয়ে অভিনয়ের শেষ রসটুকু নিংড়ে নিতে পারার আনন্দে পটলবাবু অনুভব করেছেন আজও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। এরপরে 4 যেটা আছে, রাস্তায় ক্রিকেট খেলা। গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প? এর উত্তরটি হলো, ক্যারিবিয়ান লেখক মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পটির অনুবাদক শ্রী তীর্থঙ্কর চট্টোপাধ্যায় যে কুশলতার সঙ্গে অনুবাদ করেছেন তাতে গল্পটি বিদেশি গল্পের অতি পরিচিত গণ্ডি অতিক্রম করেছে। তবুও রাস্তায় ক্রিকেট খেলা নামক গল্পে একাধিক বিদেশি অনুষঙ্গ দেখা যায়। এক গল্পে মেয়ারো বলে একটি স্থানের কথা বলা হয়েছে। 2 অ্যামি ভান সেলো
কিশোরদের এই সব নামগুলি বিদেশি। 3 মুদ্রা হিসেবে পেনের উল্লেখ আছে। 4 হে বৃষ্টি স্পেনে যা, স্পেন শব্দটি থেকে বোঝা যায় এটি বিদেশি গল্প। 5 বর্ষাকালে সাধারণত বাংলা ছেলেরা ক্রিকেট খেলা করে না, ফুটবল খেলা করে। এরপরে 5 দাগে আছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 5 দাগে এক যেটা আছে ভারতীয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা হবে গীতাঞ্জলি। এরপরে 5 দাগে 2 যেটা আছে তেমনি এবার ফিরতে হবে সত্যি, কোথায় ফেরার কথা কবিতায় লিখেছেন, এটা হবে মন খারাপের গর্তে। এরপরে 5 দাগে 3 যেটা আছে বইটই কবিতাটি লিখেছেন, এটা হবে প্রেমেন্দ্র মিত্র। এরপরে 6 দাগে আছে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 6 দাগে এক যেটা আছে বই পড়া সব মিছে হবে কেন, এর উত্তরটি হবে বইয়ের মধ্যে লুকিয়ে থাকা টইকে না পড়তে পারলে ছাপার অক্ষরের বাইরে যে বিশ্ব প্রকৃতি আছে তা জানা যায় না, জীবনের সঙ্গে যোগ তৈরি হয় না, বই এর সাথে টই অর্থাৎ অনাবিল আনন্দ পাঠ এর উপকরণগুলি হারিয়ে গেলে বই পড়ার উদ্দেশ্য মিথ্যা হয়ে যায়। এরপরে যেটা আছে 6 দাগে 2 দিন ফুরলো কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, এর উত্তরটি হলো শঙ্খ ঘোষের দিন ফুরলো কবিতায় পাখিরা ধান ক্ষেতের ধানের গুচ্ছে আধার ফেলে নিজেদের বাসার দিকে উড়ে যায়। এরপরে 6 দাগে 3 আছে ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো ওং বা ওঙ্কার ধ্বনি হলো ব্রহ্মমন্ত্র। ওং শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন। ওংকে প্রণব অর্থাৎ ধ্যান মন্ত্র বলা যায়। অ, হসু, ম এই 3 ধ্বনির সমন্বয়ে ওং গঠিত বলে কল্পনা করা হয়। এই ধ্বনি সব মন্ত্রের বীজ মন্ত্র। এরপরে 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 7 দাগে এক যেটা আছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন, এর উত্তরটি হলো রুদ্রবীণা হলো শিবের বীণা, প্রলয়ের প্রতীক। কবি মনে করেন রুদ্রবীণার ঝংকারে সমস্ত জীর্ণতা সংকীর্ণতা কুসংস্কারের বাঁধন ছিঁড়ে যাবে, রুদ্রবীণার মঙ্গল সুরে মানুষ সংকীর্ণ গণ্ডি ভেঙে বেরিয়ে আসবে এবং ভারতবর্ষের বৃহৎ ঐক্যের সঙ্গে নিজেদের যুক্ত করবে। এরপরে 7 থেকে 2 যেটা আছে দিন ফুরলো কবিতায় কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখেছে রঙের বাক্স, এর উত্তরটি হলো কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলো কবিতায় কথকরা বলেছে ভগবান যখন আকাশ জুড়ে নানা রঙের দৃশ্য রচনা করবেন তখন তারা তা দেখতে পাবে না, কারণ তখন তাদের ঘরে ফিরতে হবে। কিন্তু তারা এটাও জানেন যে এই রঙের সংখ্যা জানা সম্ভব নয়। এরপরে 7 থেকে 3 যেটা আছে টই কোথায় পড়ার জন্য পাওয়া যায়, এর উত্তরটি হলো কবি প্রেমেন্দ্র মিত্রের মতে বই থাকে ঘরে আর টই ছড়িয়ে থাকে বিশ্বের সর্বত্র। টই পাওয়া যায় রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত বিস্তৃত খোলা মাঠে, অন্ধকার মেঘের বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলে বৃষ্টির ফোঁটায়, ছোট্ট পাখির রং বেরঙের পাখায়, ছোটদের মিষ্টি হাসিতে, সকালবেলা বই থেকে মুখ তুলে বাইরে চেয়ে থাকার মধ্যে। এরপরে 8 থেকে যেটা আছে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। 8 থেকে এক যেটা আছে ভারতীয় কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন, এর উত্তরটি হলো আলোচ্য কবিতার কবি ভারতবর্ষকে সর্বধর্ম সমন্বয়ে মিলনক্ষেত্র রূপে তুলে ধরেছেন। ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন সময়ের ধারা বে আর্য অনার্য শক হুন পাঠান মুঘল ইংরেজ ইত্যাদি নানা জাতি ভারতে এসেছিল। এরা কেউ এসেছিল সাম্রাজ্য স্থাপনের বাসনায়, কেউ এসেছিল ঐশ্ব লুট করার প্রত্যাশায়। কবি আরও লক্ষ্য করেছেন এইসব জাতি নানা উদ্দেশ্যে
নিয়ে ভারতে এলেও তাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির আদান প্রদান ঘটেছে। ফলে উভয়ে মিলেমিশে এক নতুন ও অভিন্ন সংস্কৃতির সৃষ্টি হয়েছে। এ যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কবি অতুল প্রসাদ সেনের ভাষায়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অজস্র মহাপুরুষের জন্ম ভারতবর্ষকে পুণ্যতীর্থে রূপান্তরিত করেছে। সাগরের যেমন নানা নদ নদী মিলিত হয়, তেমনি ভারতে বিভেদ ভুলে নানা জাতি ধর্মের মানুষ মিলিত হয়েছে। তাই ভারতবর্ষ কবির কাছে হয়ে উঠেছে মহামানবের সাগরতীর। এরপরে 8 যেটা আছে, আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কোন দৃশ্য দেখতে না পাওয়ার বেদনা পংক্তিটিতে ধরা পড়েছে। তোমার কল্পনার সেই দৃশ্যটির বর্ণনা দাও। এর উত্তরগুলি হলো, পড়াশোনার অবসরে ছেলেরা মাঠে খেলতে যায়। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ঈশ্বর আকাশের বুকে লক্ষ রং এর দৃশ্য রচনা করে সকলকে চমকে দেন। কিন্তু এই দৃশ্য দেখতে গেলে অন্তত কিছুক্ষণ খেলার মাঠে থাকতে হয়। আবার দেরি হলে দুশ্চিন্তা করতে করতে বাপ মায়েরা মূর্ছা যান। তাই সন্ধে নামার সঙ্গে সঙ্গে ছেলেদের নিজেদের বাড়ি অর্থাৎ মন খারাপের গর্তে ফিরতে হয়। তারা প্রকৃতির এই অপরূপ শোভা দেখা থেকে বঞ্চিত হয় বলে উদ্ধৃতিটি করেছে। আমার মনে হয় ঈশ্বর সন্ধে নামার সঙ্গে সঙ্গে আকাশকে রঙে রঙে সাজিয়ে দেন। সারা আকাশ হয়ে ওঠে রঙের পাত্র। প্রকৃতিতে শুরু হয় দোল উৎসব। ধীরে ধীরে আকাশ জুড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ে, আর সেই সঙ্গে ঘুম ভাঙা কয়েকটি নক্ষত্রের অপূর্ব সমাবেশ ঘটে, যা এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা করে। এরপরে 8-3 যেটা আছে, বইটই কবিতাটি অবলম্বনে প্রদত্ত ছবিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। এর উত্তরটি হলো, প্রেমেন্দ্র মিত্রের বইটই কবিতা অবলম্বনে যে ছবিটি অঙ্কিত হয়েছে তার প্রাসঙ্গিকতা অস্বীকার করা যায় না। জ্ঞানের জগতের সঙ্গে আমাদের সংযোগের সেতু হলো বই। বইয়ের মধ্যে লুকিয়ে থাকা টইকে না পড়তে পারলে বিশ্ব প্রকৃতির সন্ধান পাওয়া যায় না। বই আমাদের জানা অজানা পৃথিবীকে নতুন করে চিনতে শেখায়। প্রদত্ত ছবিতে দুটি বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়, 1 বই, 2 আকাশ। ছবিতে আরও দেখা গেছে যে বইগুলি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আসলে এই ছবির মধ্যে দিয়ে জানা অজানা পৃথিবীকে নির্দেশ করা হয়েছে। বই মানে শুধু নীরস জ্ঞান নয়, তা এক আনন্দময় অনুভূতি। জ্ঞানের ভাণ্ডার আকাশের মতো বিশাল। এখানে বড় বইটি সীমাবদ্ধ জ্ঞানের ইঙ্গিতবাহী, আর টইয়ের জ্ঞান হলো অসীম, যা বইয়ের ছবি ধীরে ধীরে ছোট হওয়ার মধ্যে ব্যক্ত করা হয়েছে। তাই টইকে না জানলে বই পড়া মিথ্যে হয়ে যায়। টই থাকে রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খেলার মাঠে, বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলে, বৃষ্টির ফোঁটায়, ছোটদের মিষ্টি হাসিতে। তাই শিল্পীর আঁকা ছবিটি সত্যই অনবদ্য। এরপরে 9 যেটা আছে, খুব সংক্ষেপে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9-1 যেটা আছে, অমনি সবাই একটু গম্ভীর হয়ে গেল। কোন কথা শুনে সবাই গম্ভীর হয়ে গেল? এর উত্তরটি হলো, হাসি মুখে সোনা জিজ্ঞাসা করেছিল, বেহারি কোথায়? সং ছাড়া ওকে কেউ পছন্দ করে না, তাই সবাই গম্ভীর হয়ে গিয়েছিল। এরপরে 9 যেটা আছে, ওকে বাঘেও খাবে না। মাকু সম্পর্কে সোনা কথা বলেছে কেন? এর উত্তরটি হলো, মাকু হলো কলের পুতুল, টিন, রবার, স্প্রিং, প্লাস্টিক দিয়ে তৈরি, তাই ওকে বাঘে খাবে না বলে সোনা মনে করে। এরপরে 9-3 যেটা আছে, তবে আরও 5,000 টাকা হলেই হয়, এই টাকার তার প্রয়োজন হয়েছিল কেন? এর উত্তরটি হলো, ঘড়িওয়ালা ওই টাকাটা পেলে ঘড়ির কারখানায় গিয়ে মাকু যন্ত্রপাতির দাম চুকিয়ে ফেলতো। এতে প্যাদ আর ভয় থাকতো না, রোজ খেলা দেখিয়ে টাকা জমাতে পারত। এরপরে
10 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 10 থেকে 1 যেটা আছে ঘড়িওয়ালা বানিয়ে দেবে। ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে? কি না টিয়া জানতে চায় সেটি বানিয়ে দেওয়া দরকার কেন? এর উত্তরগুলি হলো ঘড়িওয়ালা মাকুকে কাঁদার কল বানিয়ে দেবে কিনা টিয়া সোনার কাছে জানতে চায়। মাকুকে কাঁদার কল বসিয়ে দিলে সে আর পালাবে না, কিন্তু সোনার মতে ঘড়িওয়ালার পক্ষে তা বানানো সম্ভব নয়, কারণ মাকুকে তৈরি করতে ওর সব বিদ্যে ফুরিয়ে গেছে। এরপরে 10 থেকে 2 যেটা আছে সর্বনাশ হয়ে গেছে। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল? এর উত্তরগুলি হলো সোনা আর টিয়া ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি দোলনার মতো ঘরে ঘুমিয়ে পড়েছিল। সকালে চোখ খুলে সোনা দেখে সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকু জামাটা পরে আছে, কিন্তু মাকু নেই। এই সর্বনাশের কথা বলা হয়েছে। সেই পরিস্থিতিতে সোনার সাথে টিয়া কান্না জুড়ে দেয়। কান্না শুনে মাকু সহ সকলে তাদের কাছে আসে। জাদুকর খেলা দেখাবে শুনে টিয়া জিজ্ঞাসা করে আকাশ থেকে পরীদের রানীকে নামাবে। এরপরে 11 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 11 এগ আছে সোনা আর সেখানে দাঁড়ালো না। টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। মনে করো তুমিও ওদের সঙ্গে আছো, তুমি ওদের কিভাবে সাহায্য করবে লেখো। এর উত্তরটি হলো পেয়েদা এসেছে ঘড়িওয়ালা মাকু সার্কাসের লোকদের ধরতে। সোনা ও টিয়া কাছে জানতে চায় বটতলায় কারা খাওয়া দাওয়া করছে। সোনা টিয়া কোনো উত্তর না দেওয়ায় পেয়াদা বলে ওঠে দাঁড়াও তোমাদের ধরছি। এই কথা শুনে সোনা ও টিয়া দৌড়তে থাকে। আমি যদি সোনা টিয়ার সঙ্গে থাকতাম আমিও ওদের মতো পালাতাম। যদিও পেয়াদাকে সাহায্য করা উচিত ছিল, কেননা এতে তার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সোনা টিয়ার মতো আমিও ঘড়িওয়ালা মাকু সার্কাসের লোকদের ভালোবাসি, তাই পালানোই শ্রেয়। তবে টিয়া ছোট হয় ওকে কোলে নিয়ে দৌড়ালে ভালো হতো, তাহলে ওর পায়ে ছাল ওঠার ভয় থাকতো না। প্রয়োজনে আয়োডিন লাগিয়ে দেওয়া যেত। এভাবেই আমি সোনা টিয়াকে সাহায্য করতাম। এরপরে 11 থেকে যেটা আছে মাকু ভালো না, চাই না ওকে। সোনা টিয়ার এই মনের অবস্থায় তুমি তাদের কিভাবে প্রবোধ দেবে সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। এর উত্তরটি হলো দুপুরে বেশি ঘুমানোর জন্য সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়। টিয়াকে জাগিয়ে দিয়ে সে বলে মাকুকে চায় না। বৃষ্টি মাকু। টিয়া ও চোখ খুলেই বলে মাকু ভালো না, চায় না ওকে। আসলে বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে তখন ওদের মেজাজটা খিটখিটে হয়ে যায়, অকারণে কান্না জুড়ে দেয়। আমি পাশে থাকলে তাদের কান্না থামার চেষ্টা করতাম। মাকু যে দুষ্টু নয় তা বোঝানোর চেষ্টা করতাম। মাকু যে খেলা দেখাতে পারে, সাইকেল চালাতে পারে তা তাদের বুঝিয়ে দিতাম। মনের কষ্ট দূর করার জন্য আমি তাদের প্যাঁপা পুতুল উপহার দিতাম। এতে টিয়া ও সোনার মন ভালো হয়ে যেত, আবার আগের মতো আনন্দে তাদের মন ভরে যেত। এরপরে 12 দাগে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। 12 1 আছে যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তবে তির্যক বিভক্তি। এরপরে 12 দিয়ে আছে সে এভাবেই চলে যাবে, ভাবা যায় না। নিম্নরেখা অংশটি হলো এটাবে উপবাক্য কর্তা। এরপরে 12 3 আছে প্রদত্ত কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয়, এটাবে ইষ্ণু। এরপরে 12 4 আছে প্রদত্ত কোন শব্দটিতে কৃত প্রত্যয়ের ব্যবহার আছে, এটাবে গতি। এরপরে 12 5 আছে নিচের কোনটি কর্মে বিপসা উদাহরণ দাও, এটা হবে কি কি খাবে। এরপরে 13 দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 13 1 আছে ব্যুৎপত্তি নির্ণয় করো তৎকাল, এটা হবে তৎকাল যুক্ত ইন। এরপরে 13 যেটা আছে ব্যুৎপত্তি নির্ণয় করো গোয়েন্দাগিরি, এটা হবে গোয়েন্দা যুক্ত গিরি। এরপরে 13 3 আছে শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল,
কারক ও বিভক্তি নির্ণয় করো। এই যে বুদ্ধিতে এটা হবে করণ কারকে তে বিভক্তি। এরপরে 13 যেটা আছে উপাদান সম্বন্ধ পদে একটি উদাহরণ দাও। এটা হবে মাটির পুতুল কৃষ্ণনগরে এখনও বিখ্যাত। এটা মাটির পুতুলটা হবে উপাদান সম্বন্ধ পদ। এরপরে 13.5 যেটা আছে ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। এটা হবে হিরণযুক্ত ময়ট, এটা হবে হিরণময়। এরপরে 14 দেখা যাচ্ছে নিচে যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। 14 আছে একটি খেলার মাঠের আত্মকথা। 14 আছে উন্নয়ন বনাম পরিবেশ। 14 আছে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। এর উত্তরগুলি হলো, এই যে তোমরা উত্তরগুলো দেখে নাও, একটি খেলার মাঠের আত্মকথা, এরপরে এটা আছে উন্নয়ন বনাম পরিবেশ, এটা তোমরা দেখে নাও। এরপরে আছে অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে প্রথম প্রশ্নপত্র অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি আমরা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।